আপনি যদি আপনার সন্তানকে মানুষ করার চেষ্টা করেন তাহলে সন্তান মানুষ হবে। 5টা সন্তান যদি হয় অন্তত একটা মানুষ হবে। আপনার সব সন্তান একেবারে বীর হবে এমন হওয়ার কথা, এমনটা নাও হতে পারে। যদি শ্রেষ্ঠত্ব অর্জন তারা করতে পারে তাহলে ভালো, কিন্তু কিছু হবে, কিছু অবশ্যই হবে। আমাদের একটা পরিবারের একটা গ্রামের সব ছেলেরা সব মেয়েরা সৈনিক হয় না, সব মেয়েরা নার্স হয় না, শিক্ষক হয় না, কেউ কেউ হয়। কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে সবাইকে কাজ করতে হয়। কাজহীন মানুষকে শ্রমলব্ধ করে সৃষ্টি করা হয়েছে, সুতরাং তাকে কাজ করতেই হবে। তো তো মানে একজন সৈনিক হিসাবে কাজ করা, একজন বীর হিসাবে কাজ করা, এটা একটা শ্রেষ্ঠের কাজ। আমরা যখন ছোট ছিলাম, আমি সৈনিক প্রবন্ধটি পড়েছি, আপনারা জানেন যে এটা ক্লাসের পাঠ্য ছিল, কবি নজরুলের লেখা আমি সৈনিক। তখন আমি মনে মনে ভাবতাম যে আমি পুলিশে যোগদান করব, আমি আর্মিতে যোগদান করব, আমি সৈনিক হব। কিন্তু পরবর্তীতে এসে দেখলাম সে আর্মি ম্যান হওয়া বা পুলিশ হওয়া এটাকে সৈনিক বলে না, সেটা একটা পেশাগত কাজ। সে সৈনিক হওয়ার জন্য সত্যের সৈনিক তিনি যে কোনো সময় হতে পারেন। একজন বিকলাঙ্গ লোকও সৈনিক হতে পারেন। আমি আমার জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছি সরকারিভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে, ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস। সেখানে আমি একজন বিকলাঙ্গ লোকের মানে কাহিনী জেনে অভিভূত হয়ে গেছি এবং চমৎকার করে তার কাহিনীটা আমি আমার বইতে লিখেছি। সেটা হলো জোনাব আলী। শুধু খুবই সাধারণ ঘরের একজন মানুষ। তিনি ওয়াবদাতে থাকতো, পাকিস্তানিদের ক্যাম্প ছিল ভোলার ওয়াবদা এবং যুগের ঘোল বলে একটা শহরের প্রাণ কেন্দ্র। কারণ 70 সাল 71 সালে তখনও ভোলাতে সার্কিট হাউস বা অত উন্নত ডাক বাংলো তৈরি হয়নি। একটাই বিল্ডিং ছিল পানি উন্নয়ন বোর্ডের, সেখানে একটা বিশেষ চমৎকার জায়গা। সেই জোয়ান আলমী সাহেব মুক্তিযোদ্ধাদের এক চর ছিলেন। তিনি সবসময় এই বিকলাঙ্গ লোক হামাগুড়ি দিয়ে হাঁটতেন এবং পাকিস্তানিদের খোঁজ খবর নিতেন, তাদের গাড়ি কোথা থেকে কোথায় যাচ্ছে তিনি সেটা খবর দিতেন। এবং মজার ব্যাপার হচ্ছে খবর পাচ্ছে মুক্তিযোদ্ধারা, অন্যান্যভাবেও পাচ্ছেন, এবং এই খবর পেয়ে মুক্তিযোদ্ধারা বুঝতে পারেন যে কখন তাদের কি ভূমিকা পালন করতে হবে। কিন্তু রাজাকার বলতে তো একটা শব্দ আছে। একেবারে মুক্তিযুদ্ধের 10ই ডিসেম্বর ভোলা মুক্ত হয়, তার 2 দিন আগে কারা যেন লাগিয়ে দিল যে জোনাব আলী হচ্ছে মুক্তিযোদ্ধাদের চর। আরে যায় কোথায়? ওখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে জোনাব আলীকে হত্যা করা হলো। শহীদ বীর মুক্তিযোদ্ধা জোনাব আলী আমরা নামে একটা পাঠাগার করেছি। আমি মনে করি যে এই পৃথিবী যতদিন থাকবে সেই জোনাব আলী একজন বিকলাঙ্গ নিরক্ষর মানুষ, তার নামে একটা প্রতিষ্ঠান আমাদের এলাকায় আছে এবং থাকবে। এটা হচ্ছে বীরত্ব। আমাদের দেশের সন্তানরা পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে এবং সেখানে সততার সাথে তারা কাজ করতেছে। সে সততা সারা পৃথিবীতে একটা উদাহরণ হয়ে গেছে। এবং গত 15-16 বছর ধরে দেশে যে স্বৈর শাসন চলেছে, আমরা মনে করেছিলাম যে আমাদের গৌরব মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের যে অর্জন, আমাদের ভাষা শহীদদের অর্জন, আমাদের স্বাধীনতার অর্জন, আমাদের বিজয়ের অর্জন, 7ই নভেম্বরের অর্জন, আমাদের একইভাবে আবার 6 ডিসেম্বরের অর্জন, 2024 সালের 5ই অগাস্টের অর্জন, সে সমস্ত অর্জন মনে হয় যেন সব নিঃশেষ হয়ে যাবে। কিন্তু বাংলার দামাল ছেলেরা, আমাদের মা বোনরা সংগ্রামী ভূমিকা পালন করে দেখিয়ে দিয়ে গেছে। আমরা বীরের জাতি, তারা প্রাণ হাতে রাস্তায় এসেছে এবং আমাদের নেতা বলেছিলেন ফয়সালা হবে কোন পথে, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথেই ফয়সালা হয়েছে। আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি যে আমরা দুঃশাসনকে মানি না, বেশি দিন সহ্য করি না। এদেশের মানুষ বীরের জাতি। সে কারণে বলছি যে সিয়েরা লিওনে আজ থেকে 21 বছর আগে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের 15 জন সৈনিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মনে করি যে তিনি বলেছেন যদি আমরা এই বিভিন্ন দেশে 40টা দেশে আমাদের এই সৈনিকরা ভূমিকা রেখেছে, আর অলরেডি এখন 12টা দেশে তারা মিশন আছে। তো আমি মনে করি যদি এই মিশনকে আরো বৃদ্ধি করা যায় এবং প্রফেসর ইউনূস দেশ পরিচালনা এখন নিয়োজিত আছেন, আন্তর্জাতিক বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। তিনি যদি এদিকে নজর দেন তাহলে আশা করি আমাদের দেশের সৈনিক পুলিশ যারা বিভিন্ন লেভেলে কাজ করেন তারা আরো বেশি করে কাজ করার সুযোগ পাবেন এবং আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের একটা বড় ভূমিকা থাকবে। তারা কিন্তু শান্তির মিশন, আপনারা জানেন বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে বিবদমান দুইটা গোষ্ঠী, তাদের মধ্যে শান্তি স্থাপন করে আমাদের বাংলাদেশের ক্ষান্ত হয় নাই। তাদের শিক্ষা, তাদের উন্নয়ন, তাদের কালচার, তাদের কৃষি, স্কুল
সকল কিছুতে তারা অবদান রেখেছে এবং তারা আপনারা দেখেছেন যে তারা বাংলা গান গায়। আমাদের ইয়ের শাহ আব্দুল করিমের গান সেই সিয়েরা লিওনের সাধারণ মানুষ মুখে মুখে। এটা কেন সম্ভব হলো? বিকজ এটা সম্ভব হয়েছে আমাদের সৈনিকদের জন্য। তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। সুতরাং আমরা মনে করি এটা আমাদের গৌরবের অর্জন। এই অর্জনকে আরো এগিয়ে নিতে হলে আমাদের আরো ভূমিকা রাখতে হবে। সভাপতি আমাদের হারুন ভাই আজকে এখানে উপস্থিত আছেন, সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, আমাদের নেতা আলতাফ ভাই আছেন, বস্তু ভাই সহ আমাদের বড় নেতা জাহাঙ্গীর ভাই, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা নির্মম বেদনার ঘটনা। আমাদের বীর সৈনিকরা যারা জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে শান্তি রক্ষায় যারা আমাদের দেশের বীর যোদ্ধারা তারা গিয়ে সে দেশের মানুষের পাশে সহায়তার জন্য তারা দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালন করে তারা সমাজে যে অবদান রাখছে, আমাদের দেশে তারা তাদের মাধ্যমে আমরা রেমিটেন্স পাই। আমাদের বৈদেশিক মুদ্রা যেটা আমাদের খুবই প্রয়োজন, একটা দেশের উন্নয়নের জন্য আমাদের বৈদেশিক মুদ্রা খুবই দরকার। আজকে আমাদের দেশে একটা ডলার সংকট আমরা মাঝে মাঝে দেখতে পাই। এই সংকটটা কাটিয়ে ওঠার জন্য এই যে আমরা শান্তি রক্ষা মিশনে আমাদের যে বীর যোদ্ধারা, আমাদের বীর ভাইরা তারা দায়িত্ব পালন করে জীবনের ঝুঁকি নিয়ে, এবং সেরকম ঝুঁকি নিয়েই তারা আমাদের জন্য আমাদের দেশের অর্থনীতিকে, আমাদের দেশের অর্থনীতির অগ্রগতিকে তারা এগিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত তারা আমাদের জন্য জীবন ঝুঁকি নিয়ে তারা কাজ করে। এবং কি নির্মম তারা যুদ্ধ করে যখন দেশে ফেরে তখন তারা অনেকেই অনেকভাবে আমাদের থেকে হারিয়ে যায়। আমাদের 7 বন্ধু, 7 বীর যোদ্ধা 2023 সালে তারা দুর্ঘটনায় নিহত হয়েছে। আমরা তাদের রুহের আঘাত মাগফিরাত কামনা করছি। আজকের এই সভা থেকে আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আজকে তারা দেশের যে অবদান রাখছে সে তাদের অবদান আমাদের চিরদিন স্মরণীয় করে রাখতে হবে। আজকে দেশে যে একটা পরিবর্তন আমরা সাধিত করেছি, সেই পরিবর্তনের পথ ধরে বাংলাদেশ আগামী দিনের উন্নয়নের সোপানে পৌঁছে যাবে, এই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হারুনুর রশিদ, স্নেহাস্পদ আমার ছোট ভাই, এবং উপস্থিত আজকের সম্মানিত আলোচকবৃন্দ। আমি এই প্রতি বৎসরই আমি দেখি আমাদের এই প্রিয় ভাই অনুষ্ঠানটি করেন। এই যে আফ্রিকার যে সিয়েরা এবং লাইবেরিয়া থেকে ফেরত আসার সময় বিমান দুর্ঘটনায় আমাদের সেনাবাহিনীর বেশ কিছু বীর সৈনিক তারা শান্তিরক্ষী মিশনের দায়িত্ব পালন শেষে দেশে ফিরছিলেন। এই সময় বিমান দুর্ঘটনায় নিহত হন। এই অনুষ্ঠানটায় প্রতি বছরই করেন এবং এই দিবসটি অত্যন্ত এইভাবে উদযাপিত হয়। সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান নেতারাও মানে কর্মকর্তারাও আসেন। আমিও প্রায় অনুষ্ঠানেই থাকি। সেই ধারাবাহিকতায় আজকেও এই অনুষ্ঠান হচ্ছে। আমি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যারা শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বিগত দিনে শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে জুলাই আগস্টে এই যে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে যারা যে ছাত্র তরুণ সহ জনগণের অনেকেই জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এখনো যারা চিকিৎসা নিচ্ছেন, অসুবিধায় আছেন, তাদের পরিবার সহ সবার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এবং এই বিশেষ করে অন্তর্বর্তী সরকার যাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কিন্তু আজকে তাদের প্রতি যে দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরানো এবং দেশে স্বাভাবিক অবস্থা ফিরানোর দায়িত্ব পড়েছে, সে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে মানুষের
যে আশা, সেই আশা আস্তে আস্তে হতাশা পরিণত হচ্ছে। কি কারণে? বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বিভিন্ন, আপনারা জানেন কিছুদিন আগে 7 জন, এই কয়েকদিনের 2-3 দিন আগের ঘটনা, 7 জন নাবিককে জাহাজে তারা তাদের দায়িত্ব কর্তব্য পালনের সময় নিষ্ঠুরভাবে নির্মমভাবে নিহত হয়েছে। তারপরে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে জুতার মালা দিয়ে প্রকাশ্যে। এই সব ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত। তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কিছু ছেলে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে, কেউ কাউকে গুম করা হচ্ছে। এই সব লক্ষণগুলোর কারণে আজকে জনগণের ভিতরে যে আশা জেগেছিল যে দেশে একটা স্বাভাবিক অবস্থা, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, আমরা 54 বছরে বিভিন্ন সময়ে আমাদের যে ব্যর্থতা সেগুলোকে কাটিয়ে উঠিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, এই যে মানুষের প্রতি আমাদের জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাবে, এই যে আশা জেগেছিল সেই আশা ক্রমান্বয়ে হতাশায় পরিণত হচ্ছে। তারপরেও আমি আশাবাদী যে অন্তর্বর্তী সরকার, বিশেষত তারা যে তাদের বক্তব্য বিবৃতিতে কথাবার্তায় তারা যথেষ্ট সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। সহিষ্ণুতা নয়, তাদের বিবেচনার মানে বুদ্ধি বিবেক খরচ করে কথা বলতে হবে। যেহেতু তারা দায়িত্বশীল জায়গায় আছেন, দায়িত্বশীল জায়গায় থেকে বিভিন্ন মানে কথাবার্তা যদি না হয় তাহলে বিভিন্ন জনগণ দেশীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্রের সুযোগ পায়। কাজেই আমি আশা করি তারা তাদের দায়িত্ব, তারা যে আসনে আছে, বয়স যাই হোক, তরুণ হলেও তাদেরকে শিখতে হবে, অন্যদের থেকে শেখার আছে, শিখে তারা কাজকর্ম করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সাথী বন্ধুরা, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আজকের সভাটি আয়োজন করেছেন 2003 সালের 25শে ডিসেম্বর আফ্রিকা থেকে ফেরত আসার সময় যে 15 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায়, তাদের স্মরণে আজকের এই আলোচনা সভার শুরুতেই আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। তারা দেশের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করেন এবং বিভিন্ন সময়ে তারা যে সিদ্ধান্ত নেন, দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে তাদেরকে আন্তরিকভাবে যেমনিভাবে 1971 সালে যখন জাতি দিশেহারা যে দলটি নির্বাচনে জিতেছিল, তারা যখন 25শে মার্চ ক্র্যাকডাউনের পরে পালায়ন করেছেন, জাতি যখন দিশেহারা ছিল, ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। বন্ধুরা আমার, তেমনিভাবে শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মান উন্নয়ন এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটি সুনামের জায়গায় পৌঁছেছেন সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীরা। এমনি একটি সময় আমরা দেখেছিলাম বাংলাদেশ সেনাবাহিনী 15 জন সদস্য নিহত হয়েছে এবং বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। তারপরে আমরা দেখেছিলাম সেনাবাহিনী মিডিয়মান। আমরা বলেছিলাম সেনাবাহিনী তাদের ঐতিহ্য হারাতে বসেছে, তাদের ঐতিহ্য উল্লঙ্ঘিত হচ্ছে। এমনি একটি সময় 24শে জুলাই মাসের যে বিপ্লব হলো, সেই বিপ্লবে সেনাবাহিনী আবার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটি করলেন। সেনাবাহিনী তার হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য যে কাজটি করেছেন, এই জন্য সেনাবাহিনীকে আমাদের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা আমার, আজকে দেশে একটি সরকার আছে, যে সরকার আমাদের সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, এই সরকার 24শে জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। কোনো সংবিধানের মাধ্যমে নয়, কোনো আইনের মাধ্যমে নয়, একটি বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে। তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। অতীত সরকার
যে সরকার বিগত 15টি বছর বাংলাদেশকে হত্যা, গুম, লুণ্ঠন করে শেষ করে দিয়েছিল, স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন করেছিল, মানবাধিকার ভূলণ্ঠিত করেছিল, এমনি একটি সরকারকে পদত্যাগ করিয়ে সরকারকে বিরুদ্ধে আন্দোলন করে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিস্ট হাসিনাকে পালায়নে বাধ্য করেছে। তাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে এই সরকারকে তাদের করণীয় কি। যে সরকারটি দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষের ভোটাধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকি হয়েছিল, সেই সরকারের উপর কি করতে হবে, এই সরকারকে তার একটি অ্যাকশন নিতে হবে। যারা তিনটি নির্বাচনকে জনগণকে ভোট দিতে দেয়নি, জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, অতি দ্রুত সেই ব্যবস্থা নেওয়া উচিত। বন্ধুরা আমার, আজকে বিভিন্ন দল থেকে নির্বাচনের কথা উঠছে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি পথ। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, তার প্রত্যেকটি দল চায়। কিন্তু তার আগে যাতে এই নির্বাচনের আগে সংস্কারগুলা দ্রুত সম্পন্ন করে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, এমনি একটি ব্যবস্থা প্রবর্তন করে অতি দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। সাথে সাথে আমি এই শহীদদের প্রতি, যারা জুলাই আগস্টে শহীদ হয়েছেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন, এই এবং বিডিআর হত্যায় যারা শাহাদাত বরণ করেছেন, এবং আন্তর্জাতিক শান্তি মিশনে গিয়ে যে 168 জন শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ উপস্থিত আমার ভাইরা, আমার নাম হলো মোহাম্মদ হানিফ, আর সবাই আমাকে হানিফ বাংলাদেশ হিসেবে চিনে। আজকের যে আলোচনা, যে মানববন্ধন, সেই মানববন্ধনটা হলো শান্তি সেনা, যে সিরিয়াল ইউনিয়নে বাংলাদেশের যে 15 জন বাংলাদেশের সৈনিক তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। আপনারা জানেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পিস কিপিং এ, শান্তি মিশনে 1,80,000 বাংলাদেশি সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের দায়িত্বে কর্তব্য সুন্দরভাবে পালন করেছেন। এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে সেই 70 সাল থেকে এ পর্যন্ত 160 জন সৈনিক, বাংলাদেশের সৈনিক, তারা সেখানে নিহত হয়েছে। বর্তমানে বাংলাদেশের 6,802 জন সৈনিক তারা সিরিয়াল ইউনিয়নের বিভিন্ন দেশে কর্তব্যের সহিত তারা তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা বাংলাদেশে তাদের সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে না। বিদেশে পিস কিপিং এ তাদের দায়িত্বটা কিন্তু সুন্দরভাবে পালন করে, কিন্তু বাংলাদেশের বেলায় কিন্তু মনে হচ্ছে যে তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করছে না। এর জন্য দায়ী হলো বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশে যখন যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসে, সেই দলই আমাদের এই সশস্ত্র বাহিনীগুলোকে তাদের নিজস্ব বাহিনীতে পরিণত করে, তাদের নিজস্ব আজ্ঞাবহ লোক হিসেবে বিবেচনা করে। সেই জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশের মাটিতে সুন্দরভাবে দায়িত্ব পালন করলেও বাংলাদেশের মাটিতে তারা সেইভাবে দায়িত্ব পালন করতে পারে না। এটা আমাদের সশস্ত্র বাহিনীর ব্যর্থতা কিনা আমি জানি না, তবে এটা বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যর্থতা। তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিজেদের বাহিনী বলে প্রচার করে, নিজেদের বাহিনীর মতো, নিজেদের গুন্ডা বাহিনীর মতো তারা ব্যবহার করতে চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলোকে। আমরা আশা করি বাংলাদেশের সশস্ত্র বাহিনী জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় তারা পরিচালিত হয়। তাদের কর্তব্য হলো বাংলাদেশের জনগণের জননিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তারা তাদের দায়িত্ব পালন করবেন। আপনারা জানেন যে এখন আমাদের বাংলাদেশ সরকার বলতে এখন অন্তর্বর্তী সরকার, কারণ আপনারা জানেন 1991 সালে বাংলাদেশের যে শাহাবুদ্দিনের অন্তর্বর্তী সরকার ছিল, সেটাকে জনগণ সঠিকভাবে অন্তর্বর্তী সরকার মনে করেছিল। 1996 সালে হাবিবুর রহমানের সরকারকে জনগণ অন্তর্বর্তী সরকার মনে করেছিল। 2001 সালে লতিফুর রহমানের সরকারকে জনগণ অন্তর্বর্তী সরকার মনে করেছিল, নিরপেক্ষ সরকার মনে করেছিল। 2008 সালের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সরকারকে মানুষ সঠিক অন্তর্বর্তী সরকার মনে করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই 2024 সালের অন্তর্বর্তী সরকারকে এখন জনগণ আর অন্তর্বর্তী সরকার মনে করছে না। তারা
মনে করতেছে এই অন্তর্বর্তী সরকার হয়তো কোনো না কোনো দলগুলোর আস্থাভাজন হিসেবে কাজ করছে, তাদের লেজুর ভিত্তি হিসেবে কাজ করছে। না হলে গত 4 মাসে তারা জনগণের জননিরাপত্তা তারা কোনোভাবে নিশ্চিত করতে পারে নাই, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। আপনারা জানেন যে প্রতিনিয়তই বাংলাদেশের মানুষ হত্যার শিকার হচ্ছে, কোনো না কোনো জায়গায় মানুষ হত্যার শিকার হচ্ছে। প্রতিদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে জনজীবন না বিশ্বাস উঠে গেছে। তাহলে জনগণ তো মনে করেছিল যে অন্তর্বর্তী সরকার আসলে অন্তত আওয়ামী লীগ 15 বছরে যে ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করছিল, অন্তর্বর্তী সরকার আসলে জনগণ তার থেকে মুক্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই অন্তর্বর্তী সরকারের 4 মাসে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকেও এই অন্তর্বর্তী সরকার নব্য ফ্যাসিস্ট হিসেবে তারা পরিণত হয়েছে। না হলে তারা কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা কেন জনগণের জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না? তাহলে তো জনগণ এখন সন্দেহ করছে তাহলে অন্তর্বর্তী সরকার কি সেই দুর্নীতিবাজদের দোষর হিসেবে কাজ করছে? না হলে তারা কেন কাজে তাদের সঠিক দায়িত্ব পালন করতেছে না? এখন জনগণ মনে করতেছে যে অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি এই দেশে একটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন ততই দেশের জন্য মঙ্গলজনক হবে। না হলে দেশ আরো কঠিন থেকে কঠিনতর সমস্যার সম্মুখীন হবে। এই কঠিন সমস্যায় এখন জনগণের একমাত্র আশা আকাঙ্ক্ষা, জনগণের ভরসা হলো আমাদের সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনী জনগণকে রক্ষা করতে পারবে, দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। অনেকে এখন মস্করা করে বলে থাকেন যে অন্তর্বর্তী সরকারের 4 মাসের শাসনামল হলো সেই 1760 সালের বর্গীর শাসনামল। সেই বর্গীরা এখন মা বাবারা অনেক সন্তানকে ঘুম পাড়ায় বর্গীর শাসনামলের কথা বলে যে খোকা ঘুমালো, পাড়া দুড়ালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দিব কিসে? এর কারণ হলো আপনারা জানেন 1760 সালে যখন বর্গীরা তখন কারো কাছে চাঁদা পাইতো না, তখন তাদের ঘরের সন্তানকে ধরে নিয়ে যেত। তখন কেউ যদি খাজনা দিতে না পারতো তাহলে ছোট ছোট ছেলেদেরকে ধরে নিয়ে যেত। আপনারা জানেন যে গত মাসে আজিমপুরে চাঁদাবাজরা চাঁদাবাজি করতে গিয়ে যখন চাঁদা পায় নাই তখন তার ঘরের শিশুকে ধরে নিয়ে গেছে। এই হলো আমাদের অন্তর্বর্তী সরকারের 4 মাসের শাসনামল। জনগণ এই শাসনামল দেখার জন্য অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় আনে নাই। তারা এই দেশে শান্তি শৃঙ্খলার জন্য, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এনেছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, না হলে ব্যর্থতার দায় নিয়ে তারা অবিলম্বে পদত্যাগ করবেন। না হলে দেশ কঠিন থেকে কঠিন সংকটের দিকে ধাবিত হবে, দেশে দুর্ভিক্ষ হবে, যা জনগণ কখনো কামনা করে না। আজকের এই আলোচনা সভায় আমি অসংখ্য কথা বলেছি, হয়তো অনেকের গায়ে লাগতে পারে, সেটি আমি আমার একান্তই ব্যক্তিগত মতামত প্রকাশ করছি। আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং উপস্থিত উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কর্নেল জুবায়ের। আমার সৌভাগ্য হয়েছিল যিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন আরেফিন, কর্নেল আরেফিন, ওনার স্থানে পোস্টিং হওয়ার জন্য। আমি সিরালিওনে উনি যেই দায়িত্বে ছিলেন আমি সেই দায়িত্বে ছিলাম। বাংলাদেশে ফিরে আসার পরে বিডিআর হেডকোয়ার্টারে উনি যে দায়িত্বে ছিলেন, যাওয়ার আগে সিরালিওনে যাওয়ার আগে যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বেও আমি ছিলাম। তো ওনার সাথে আমার একটা অত্যন্ত ভাতৃসুলভ একটা সম্পর্ক ছিল। উনি একটা ভালো মানুষের একটা উদাহরণ, এত ভালো মানুষ ছিলেন। বাকি অফিসারদেরকেও আমি চিনতাম, এরা আমার প্রিয় এবং ওদের কাছেও আমি খুব প্রিয় ছিলাম। আমার চোখে পানি চলে আসে তাদের কথা যখন আমি স্মরণ করি। বাস্তব ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনী যখন ভর্তি হয় তখন তারা শপথ গ্রহণ করে। বাকি কোনো চাকরিতে, যে সচিব থেকে শুরু করে কোনো চাকরিতে কোনো শপথ নাই। দেশের জন্য জীবন দেওয়ার শপথ সৈনিকটাও করে, সেকেন্ড লেফটেন্যান্ট সাহেব যখন সেনাবাহিনীতে অফিসার হিসেবে জয়েন করে সেও করে। এই দায়িত্ব পালন করতে গিয়ে দেশ এবং বিদেশের যত রিস্কের ভিতরে তারা পড়ে, যত ভয় ভীতির সামনে তারা পড়ে, তারা কিন্তু ফিরে আসে না, তারা ওই দায়িত্ব পালন করতে এগিয়ে যায়। আমরাও হিল ট্র্যাক্সে প্রচুর গোলাগুলির ভিতরে পড়েছি শান্তি বাহিনীর, কিন্তু আমরা ফিরে আসিনি, আমরা জয় করেছি। এখন কথা হচ্ছে এখানে যারা দাঁড়িয়ে আছে অধিকাংশ হলো বেসামরিক ব্যক্তিত্ব। এরা এত বছর আগে 15 জন সামরিক কর্মকর্তার মৃত্যুর জন্য স্মরণ করছে। এটা আমার জন্য একটা আবেগে আপ্লুত হওয়ার মতো একটা বিষয়। যে তার মানে কি, বাংলাদেশ একটি দেশ যেখানে
সামরিক বাহিনী এবং বেসামরিকের ভিতরে কোনো তফাৎ নাই, তারা একটা শরীর, একটা বডি। এই জন্য শত্রু কিন্তু চাবে বারবার এই দুইটার ভিতরে ভাগাভাগি করতে। যেমন বর্তমান সরকার যে কাজগুলো করতেছে, অনেক পজিটিভ সাইড আছে, অনেক নেগেটিভ সাইড আছে। কারণ আমরা পজিটিভ সাইড নিয়ে তাদেরকে সম্মাননা দিতে পারি, তাদেরকে প্রশংসা করতে পারি, কিংবা নেগেটিভ সাইডগুলো নিয়ে তাদের চামড়া তুলে দিতে পারি। আমাদের কোনটা করা উচিত? প্রথম কথা হলো, স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আমরা পেয়েছি পৃথিবীর, আমরা তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলবো না, আমরা বলবো এই মুহূর্তে জীবিত বাঙালির ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ নোবেল প্রাইজ পেয়েছে। আন্তরিকভাবে মহান আল্লাহ পাকের কাছে উনি সর্বশ্রেষ্ঠ কিনা আমরা জানি না, বাট উনি যে বাংলাদেশি একজন ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছে, এটা ওনার শ্রেষ্ঠত্ব আমার বিচার করতেই হবে। এই বিচারের আলোকে আমি যেটা বলতে চাই, এখন আমাদের কি সময় এক হয়ে থাকা। যেমন ভাই হানিফ বাংলাদেশি ভাই যেই কাজটা করছেন অত্যন্ত প্রশংসনীয়, একটা হারুনুর রশিদ ভাই যেই কাজটা করছেন অত্যন্ত প্রশংসনীয়। তিনি আমাদের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ আমাদের বেসামরিক ব্যক্তিত্বের যে দূরত্ব, ওই দূরত্ব কমিয়ে আনার একটা ফোরাম তৈরি করেছেন, যে আমরা প্রতি বছর এটাকে স্মরণ করব, সেনাবাহিনীর সেক্রিফাইসটাকে স্মরণ করব, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করব। এইগুলো অত্যন্ত ভালো কাজ, পজিটিভ কাজ। এইখানে এসে আমরা যেন এক হতে পারি। আজকে দেশে যে সময় কাছে, হ্যাঁ এমনও হতে পারে যে আমাদের সরকার, বর্তমান সরকারের ভিতরে কিছু হয়তো বিদেশি গোয়েন্দা বাহিনীর লোক ঢুকে পড়েছে, তারা সরকারকে ব্যতিব্যস্ত করে ফেলবে, তাদের সরকারের বদনাম আনার জন্য অনেক সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে ওই ব্যক্তির উপরে চড়াও হওয়া, নট সরকার। সরকার আমাদেরকে একটা দিক নির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বিডিআরের কমিশন করেছে, যে বিডিআরের কমিশন হচ্ছিল না 15 বছর এবং 17 বছর। আমি ওই বিডিআর কারণের সময় বিডিআরের ভিতরে পিলখানাতে ছিলাম আমার ফ্যামিলি সহকারে, কিন্তু মহান আল্লাহ পাকের সৌভাগ্য যে আমি ওখান থেকে 2 ঘন্টা আগে বের হয়েছি। কুমিল্লায় আমার প্রজেক্ট আছে, প্রজেক্টে যাওয়ার জন্য আমার ফ্যামিলি ছিল, বাট আমি বাইরে ছিলাম। সে যাকে, বাট আমার কথা হচ্ছে যে আজকের যে অনুষ্ঠানটা আমরা পথসভা করছি, কিন্তু এটা অত্যন্ত মূল্যবান একটা পথসভা, যেখানে আমরা জাতিকে এক করার একটা মানসিকতা, একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আর আমরা ক্রিটিসাইজ করবো না তা না, অন্যায় করলে আমরা বলবো, বাট সেটা নিয়ে আমরা উত্তেজিত হব না। ভুল করলে, সরকার ভুল করলে আমরা বলবো। যেমন 2-1 উপদেষ্টা তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এটার জন্য পিনাকি, তারপরে ইলিয়াস হোসেন, তারা ওপেন করে দিচ্ছে সব কিছু। তাকে সেলুট, পিনাকিকে সেলুট, ইলিয়াস হোসেনকে সেলুট, যে তারা এত সুন্দর করে, এরা হচ্ছে দেশের মানে গোপন বিষয়গুলোকে ওপেন করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, যা নাকি আপনারা সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন। আমরা আমাদের দায়িত্ব পালন করব, সরকার সরকারের দায়িত্ব পালন করবে, এবং এইভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা কোনো স্বৈরাচার চাই না। আরও একটা পয়েন্ট আমি শেষ করতে চাই, সেটা হলো যে দ্রুত নির্বাচন করে সরকারের কাছে হস্তান্তর করা হোক। গত 54 বছরে আমরা 4টা দলকে ক্ষমতায় পাঠিয়েছি। 4টা দল, কে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, সেনাবাহিনী, পাঠিয়েছি না? 4টা দলকে পাঠিয়েছি। এই 54 বছরে দুর্নীতির যে সমস্যা, এটা কমেছে না বেড়েছে? বেড়েছে। কারণ কি? শিবখেরা নামে এক ভদ্রলোক আছে ভারতের, ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, তাকে এটা বিরাট বিশেষজ্ঞ বলা হয়। সে বলেছে যে ইফ ইউ আর গিভেন এ প্রবলেম অ্যান্ড ইউ ক্যানট সলভ, ইউ আর পার্টি টু দ্য প্রবলেম। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হলো একটা সমস্যা সমাধানের জন্য, আপনি সমাধান করতে পারলেন না, আপনি ওই সমস্যার একটা অংশীদার। জাতীয় যে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যা আজকে আমাদের সভারেন্টি, আমাদের সার্বভৌমত্ব একটা ধ্বংসের পর্যায়ে নিয়ে এসে, সেটা হলো দুর্নীতির সমস্যা। এই দুর্নীতির সমস্যা কোনো একটি দল সমাধান করতে পারে নাই, বরং বৃদ্ধি করেছে। তার মানে প্রতিটি দল ওই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। আমাদের বর্তমান সরকার যাতে দুর্নীতির সাথে জড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা নিতে হবে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বলতে হবে যে এই দেশে আপনি সংস্কার করেন, গণতন্ত্র করেন, যাই করেন, দুর্নীতি মুক্ত না হলে এই দেশ খালি ফ্রন্টর দিকবাজির ভিতরেই থাকবে, কোনোদিনও ঘাড় সোজা করে দাঁড়াতে পারবে না। আমাদের সবার একটি ধারণা হওয়া উচিত, দেশকে দুর্নীতি মুক্ত করে, আপনি যদি কালকে দুর্নীতি মুক্ত করেন, পরশুদিন আপনি দেন, নির্বাচন দেন, পরশুদিন নির্বাচন দুর্নীতি মুক্ত হবে, তারপরে দিন দেন। দুর্নীতি রেখে
কোনো সংস্কারই কাজে আসবে না। দুর্নীতি তো আমার অন্তরে, আমার অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, যা নাকি আমাদেরকে ডেলিভারিটলি করা হয়েছে, এবং দেখা যায় যে তৃতীয় বিশ্বের প্রতিটা দেশ দুর্নীতিতে পরিপূর্ণ। প্রথম বিশ্বের সব দেশ সৎ, ওরা সৎ, আমরা দুর্নীতি। খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ওরা কি উন্নত বলে সৎ নাকি না সৎ বলে উন্নত? আমরা অনুন্নত বলে অসৎ নাকি না অসতের কারণে অনুন্নত? এই চিন্তা যখন আমাদের ভিতরে আসবে, আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো যে হ্যাঁ, আমাদের সততার প্রয়োজন। আমরা একজন সৎ উপদেষ্টা পেয়েছি, ভদ্রলোক নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনূস। ওনার সততা যদি আমাদের সবার ভিতরে প্রবেশ করাতে পারেন, তাহলে একটা সাকসেস। আমি নির্বাচন আগে পিছিয়ে করা নিয়ে বক্তব্য দেব না, কারণ এটা হলো পলিটিশিয়ানদের দায়িত্ব। বিষয়টা হচ্ছে, পলিটিশিয়ান অলওয়েজ লুক ফর দ্য ইলেকশন, পলিটিশিয়ান অলওয়েজ লুক ফর দ্য পাওয়ার। তারা সবসময় ক্ষমতার দিকে যেতে চায়, আর লিডার সবসময় পরবর্তী জেনারেশনের কথা চিন্তা করে। হোয়াট উইল বি দ্য নেক্সট জেনারেশন, হাউ উইল বি দ্য নেক্সট। আমাদের নেক্সট জেনারেশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কি বলে জেনজি, তারপরে সমস্ত রকম পড়ালেখা যেটা করিয়েছে আমাদেরকে, আর LGBTQ, ট্রান্সজেন্ডার। আমাদের মন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী কে ছিল? নওফেল। এখন দেখা যাচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলারের নকল সিগারেট তৈরি করতো, বিদেশি সিগারেট তৈরি করতো নিজের কোম্পানিতে, মিলিয়ন না বিলিয়ন ডলারের সিগারেট সে বাজারে বিক্রি করতো, বিদেশে পাঠাইতো। সে ছিল আমাদের শিক্ষামন্ত্রী, সে ছিল ইসকনের মেম্বার। এর আগে যেই দুজন ছিল, একজন ছিল দিবুমণি, আরেকজন ছিল নাহিদ। দুজনেই সেলফ ডিক্লেয়ার এথিস্ট, মানে নাস্তিক। তো নাস্তিক যখন শিক্ষামন্ত্রী হয়, আমাদের ভবিষ্যৎ জেনারেশন কি হবে আমরা বুঝতে পারি। প্রচুর বাচ্চা কাচ্চা নাস্তিক আছে, তারা হয়ে গেছে, কারণ শিক্ষা পদ্ধতির ভিতরে ঢুকানো হয়েছে। কি ঢুকানো হয়েছে? যদি একটা কিশোর কিশোরী আনন্দ করতে গিয়ে যদি অন্যায় কিছু করেই ফেলে, কোনো ঘটনা ঘটাই ফেলে, এতে কোনো অন্যায় নাই। মানে তোমরা ফুর্তি করো, যা ইচ্ছে তা করো, অন্যায় নাই। এমনও হয়েছে যে তোমরা যদি অন্যায় করো, এগুলোর জন্য তো ডাক্তার আছে, তারা ব্যবস্থা করবে, কিন্তু তোমরা আনন্দ থেকে বিরত থাকো না, আনন্দের মাধ্যমে তোমরা এগিয়ে যাও। একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই। সেটা হলো, গ্রামে এক হুজুর তার 12 বছরের মেয়েকে বিয়ে দিছে 14 বছরের একটা ছেলের কাছে। ইমাম সাহেব খুব জালালি ইমাম সাহেব, তার কাছে কেউ প্রশ্ন করতে ভয় পায় যে মেম্বারকে ধরতে, মেম্বার সাহেব আপনি বলেন তো এই মেয়েটাকে কীভাবে বিয়ে দিল, এটা তো একটা বাল্য বিবাহ, অন্যায় কাজ করে ফেললো। তো বলতেছে যে মেম্বার বলে ভাই আমি বলতে পারবো না, হুজুর যেহেতু একটু রাগি, চেয়ারম্যানকে ধরতে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসে বলতেছে, হুজুর একটা কথা শুনলাম, কিছু মনে না করলে আপনি নাকি আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছেন একটা বাল্য ছেলের সাথে। তো কোথায় দেখলেন আপনি? আমি তো বিয়ে দিই নাই। তো বিয়ে দেন নাই? ওই যে একটা ছেলে আপনার বাসা থেকে আসে, হাতে মেহেন্দি টেন্দি লাগানো, রেগুলার 5 ওয়াক্ত নামাজ আসে। ও আচ্ছা আচ্ছা, ওই ছেলের কথা বলতেছেন, ও তো আমার মেয়ের বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ করতে করতে পালা গেছে। বয়ফ্রেন্ড হলে কিন্তু কোনো কেস নাই, বিয়ে করলে কেস। কি সুন্দর উত্তর দিছে, বলছে আমার মেয়ের বয়ফ্রেন্ড, আইনগত কোনো বাধা নাই। আইনগত কোনো বাধা নাই একটা ছেলে একটা মেয়ের সাথে থাকলে, বাধা হলো বিয়ে করলে। সেটাকে এই যে আমাদের মগজ ধোলা এটা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের সজাগ হইতে হবে। এর বিরুদ্ধে আমরা সজাগ হলে দেশকে আমরা এক করতে পারবো। অনেক কথা বলে ফেললাম। আমি সর্বান্তকরণে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, ওনাদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি, ওনারা যেন জান্নাতবাসী হন, এবং আমরা যেন ওনাদের মতো দেশের জন্য জীবন দিতে সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকি, সেই দোয়াতে আপনাদের শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। প্রতি বছরের মতো সিএলএনবি এবারও আয়োজন করেছে আজকের এই দিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুধুমাত্র শান্তি সেনাদের স্মরণ করা হয় না, বাংলাদেশের জন্য যারা যারা জীবন দিয়েছে সবার কথা স্মরণ করা হয়। এইবার যোগ হলো আমাদের 5 আগস্টের স্বাধীনতা দিবস প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা আজকে মাগফিরাত কামনা করব, তাদের কথাও আজকে আলোচনা করব। আমি যারা অবদান রেখেছে এই শহীদ শান্তি সেনারা, তারা বাংলার লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে, তাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানাই।
এই জুলাইয়ে যে ছাত্ররা, যে যুবকেরা, যে শিশুরা এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, তাদেরকে অবশ্যই বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম সহ তাদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে সেই ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভাতা খায় তাদেরকে তালিকা থেকে বের করে দিয়ে আমার এই ছাত্র বন্ধুদেরকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করতে হবে। যারা জীবন দিয়েছে, যাদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ একটি হুমকিতে ছিল। আমাদের স্বাধীনতা কি থাকবে, নাকি আমরা তেরঙ্গা পতাকার অধীনে চলে যাব? সেই রকম একটি ভয়ঙ্কর মুহূর্তে আমার এই যুবক, আমার শিশু, আমার ছাত্র ভাইয়েরা ভারতের দালাল দাসানুদার দাস শেখ হাসিনার বিরুদ্ধে, তার ভারতীয় আজ্ঞাবহ দালাল সরকারের বিরুদ্ধে লড়াই করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তারা আমার মুক্তিযোদ্ধা, তারা আমার স্বাধীনতার যোদ্ধা। 5 আগস্ট আমার স্বাধীনতা দিবস, 5 আগস্ট আমার বিজয় দিবস। অসম্পূর্ণ স্বাধীনতা, অসম্পূর্ণ বিজয় 5 আগস্টে আমরা পরিপূর্ণতা অর্জন করেছি। সুতরাং তাদেরকে আবারও বলছি, তাদেরকে মুক্তিযোদ্ধা, তাদেরকে যুদ্ধাহত এবং শহীদ মুক্তিযোদ্ধা বীর হিসেবে ঘোষণা করতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আমরা আপনার কাছে অনুরোধ করি, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আসিফ নজরুলের পরিবারের কেউ শহীদ হয় নাই। বাংলাদেশের 1,44,000 বর্গ কিলোমিটার ছিল যুদ্ধক্ষেত্র। আসিফ নজরুলের যুদ্ধক্ষেত্র ছিল সেই রাজু ভাস্কর্য থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এখানে কেউ শহীদ হয় নাই। বাংলার জমিনে যেই শহীদি স্লোগান উঠেছে, যেই শহীদদের রক্তে বাংলার জমিন লাল হয়ে গেছে, সকল শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা পরাজিত শক্তির দালাল, উপদালালদেরকেও সরকারের আশপাশে দেখতে পাই। যাদেরকে কখনো রাজপথে আমরা পাইনি, তারা আজকে নিয়োগ নিচ্ছে, সরকারের গ্যাজেটভুক্ত হচ্ছে। এটি রহস্যজনক। শেখ হাসিনা চলে গেলেও প্রেতাত্মা রয়ে গেছে কিনা এটা সন্দেহ আছে। ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, পিলখানা হত্যা মামলায় আপনি কমিশন গঠন করেছেন। গতকালকে একটি লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছেন, খুবই ভালো কথা। কিন্তু পিলখানা হত্যা মামলার অনেক কুশীলব এখনো ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশের ভিতরে অবস্থান করছে। তাদেরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এটা জাতির প্রশ্ন। আমাদের প্রশ্ন, ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনার সরকার, সেই দাস দালালের অনেক সহচর অনুচর এখনো বাংলার জমিনে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে এখনো আইনের আওতায় আনা হচ্ছে না। অনেক বেশি সংখ্যক টাকা যারা বিদেশে পাচার করেছে, সেই দালালদেরকে, সেই দেশের 1 নম্বর শত্রুদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। দেশের গণমাধ্যমগুলো এখনো গাদানিক আর শাহবাগীদের দখলে রয়ে গেছে। সুতরাং আপনার অনেক কাজ, আপনাকে সব কাজ সুন্দরভাবে করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতেও কঙ্গো শান্তি সেনা, বেনিন শান্তি সেনার উত্তরসূরিরা এখনো আছে। সুতরাং আপনার ভয়ের কিছু নাই। যারা জীবন দিয়েছে, যারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে, তাদের সহযোদ্ধারা বেঁচে আছে, তাদের পরিবারের লোকজন বেঁচে আছে, তাদের সারথীরা বেঁচে আছে। আপনার ভয়ের কিছু নাই। আপনি ভারতের সাথে কোনো অবস্থাতে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছেন, আমরা মোবারকবাদ জানাই। কিন্তু বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বকে নিরঙ্কুশভাবে যে কোনো ধরনের হুমকি মুক্ত করার জন্য আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজ ছাত্র, হাই স্কুল ছাত্রদেরকে সেনা প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা চাই শান্তি সেনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করুক। তাদের রেমিটেন্স প্রবাহ চালু করেছে, সেই রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাক। বিশ্বের দরবারে বাংলাদেশের এই শান্তি সেনারা যেন
উন্নত মর্যাদাশীল সেনা হয় সেই আবেদন জানায়। ডক্টর ইউনূস একজন বাংলাদেশের পক্ষ থেকে শক্তিশালী অ্যাম্বাসেডার হিসেবে, শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। সুতরাং আপনি বিশ্বের দরবারে এই কথা বলেন, আমার সৈনিকরা যেন ভারতের সৈনিকের থেকে বেতন কম না পায়, আমেরিকার সৈনিকের থেকে বেতন কম না পায়, ব্রিটেনের সৈনিক থেকে বেতন কম না পায়। আমার শান্তি সেনারা যেন মর্যাদা এবং বেতনের ক্ষেত্রে পিছিয়ে না থাকে, সেই চেষ্টাও আপনাকে করতে হবে। আজকের আয়োজক সিএলএনবি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ এখানে আমাদের যে আমি আসলে বক্তব্য দেওয়ার জন্য আসছি, একটা আমার আবেদন নিবেদন পেশ করার জন্য। আমি বিগত সরকারের সময় কাউন্সিলর হিসেবে গোপালদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে হয়েছি। আমি বরাবর 3 বার এই ফেন্সিবাদী সরকার আওয়ামী লীগের সাথে ইলেকশন করে পরাজিত হয়েছি, কারণ আমাদের তারা মানে ভোট দিতে দেয় নাই, আমাদের তারা দাঁড়াতে দেয় নাই মাঠে। আল্লাহর হুকুম অনেক কষ্টে এবার সবার জনমত নিয়ে এবার আমরা সঠিকভাবে কাউন্সিলর হয়েছি। আমার পাশের গ্রামে শাহিদা রাখি আর এক ভদ্রলোক মহিলা, উনিও হয়েছেন। জানি না কিভাবে এই সরকারের উপদেষ্টারা আমাদের পদ থেকে, আমাদের সেই ন্যায্য গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। আমি দোয়া রাখবো, আশা রাখবো আমাদের জানি সঠিকভাবে বিচার করা হয় এবং সঠিকভাবে এটা দেখা হয়। আমি আর বেশি কিছু বলবো না সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। আমি আমার এই কথাটাই বলি, দাবিটা বলে গেলাম বর্তমান সরকারের কাছে। অনেক ধন্যবাদ সম্মানিত কমিশনার। বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দেশ ঐক্যের সম্মানিত মুখপাত্র আমাদের প্রিয় নেতা আব্দুর রহিম চৌধুরী। আব্দুর রহিম চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শহীদদের পরিবার নিয়ে যে সংগঠন, সেই সংগঠন এবং সিএলএনবির যৌথ উদ্যোগে আয়োজিত আজকে এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি সিএলএনবির চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সাহেব, এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে শুরুতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে আয়োজন, এই আয়োজনটা বেনিনে যে আমাদের 15 জন সেনা সৈনিক যে শহীদ হয়েছিলেন 2003 সালের আজকের এই দিনেই 25শে ডিসেম্বর তাদের স্মরণে। এই সেনাবাহিনীর সদস্যরা মূলত দেশ রক্ষায় এবং শান্তি মিশনে তারা কাজ করে আসছে। দেশের চরম ক্রান্তিকালে সেনা সদস্যরা কাজ করে থাকেন। বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় সৌভাগ্য, তারা নট অনলি ইন দ্য কান্ট্রি বাট অলসো আউটসাইড অফ দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু শান্তি মিশনে কাজ করে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। 2003 সালে তারা যে শহীদ হয়েছিলেন 15 জন, দুঃখজনক হলেও সত্য যে তারা শহীদান হওয়ার পর, তারা বলিদান হওয়ার পর তাদেরকে যেভাবে সেলিব্রেট করার দরকার, সম্মান করার দরকার, তাদেরকে সেভাবে সম্মান বাংলাদেশের পক্ষ থেকে সেভাবে করা হয় নাই। এটাই খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক। সেই জায়গায় আমাদের সিএলএনবির সভাপতি হারুন ভাই যে এগিয়ে আসছেন, তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যারা দেশের জন্য ত্যাগ করে, পৃথিবীর জন্য ত্যাগ করে, তাদেরকে একটু মরণোত্তর সেলিব্রেট করাটাই কি তাদের কি অধিকারের মধ্যে পড়ে না? খুবই দুঃখজনক। যারা তাদেরকে যারা এভাবে সেলিব্রেট করছেন না, তাদেরকে স্মরণ করছেন না, তাদেরকে ধিক্কার জানাই। আজকে সেনা সদস্যরা যে শহীদ হয়েছিলেন, তারা কিন্তু দেশের জন্য, পৃথিবীর শান্তির জন্য। বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু শুধু বাইরে পালন করে তারা সফলতার নজির তারা স্থাপন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে তারা বাংলাদেশে কিন্তু সেভাবে সফলতার নজির স্থাপন করতে পারছেন না, বিকজ অফ ব্যাড
পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল লিডার্স। আমাদের সেনাবাহিনী বিভিন্নভাবে সেই আমাদের দুষ্ট রাজনীতির চক্রে আবর্তিত হইয়া তাদের ম্যানুয়াল হিসেবে কাজ করে, এটা দুঃখজনক। কিন্তু এখন আমরা একটা গুড সাইন দেখতে পাচ্ছি। 2024-এ যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে দীর্ঘ 15-17 বছরের ফেসিবাদের কারণে কিন্তু জনরোষ কিন্তু উত্থিত হয়েছিল। জনতা কিন্তু প্রকাশ্যে সেনাবাহিনীকে ক্ষমতা দখল করার জন্য বলেছিলেন, প্রকাশ্যে আহ্বান জানিয়েছিল, সেটা দেশি বিদেশি সব মিডিয়াতে কিন্তু এসেছিল। তৃতীয় বিশ্বের সেনাবাহিনী কিন্তু এই অনৈতিক সুবিধাটা কিন্তু লুপে নেই। আমাদের সেনাবাহিনীকে আমরা সাধুবাদ জানাই এই জন্য যে সুযোগ থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই অনৈতিক সুবিধাটা কিন্তু লুপে নেয়নি। তারা বর্তমান সরকারকে সহযোগিতা করছে। এই সহযোগিতা অব্যাহত থাকুক। এখানে আমরা একটা কথা বলছি, বর্তমান সেই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু ডিভিয়েট হয়ে যাচ্ছে, পথ পরিবর্তন করছে। তারা কিন্তু জনগণের প্রত্যাশার সমান কিন্তু কাজ করছেন না। তারা যে প্রত্যাশার সমান কাজ করছেন না, এটার জন্য দেশবাসী, জনগণ, সেনাবাহিনী সবাইকে কিন্তু সোচ্চার এবং সজাগ থাকা দরকার। সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী হিসেবে নয়, দেশের নাগরিক হিসেবে। সেজন্য আমি সেনাপ্রধান সহ, সেনাবাহিনী সহ দেশপ্রেমিক জনতাকে দেশ যাতে তার কাঙ্ক্ষিত ট্র্যাকে উঠে থার্ড ওয়ার্ল্ড থেকে যাতে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে উন্নীত হতে পারি, এই লক্ষ্যে সবাইকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকজন তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই শান্তি সমাবেশের সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সিএলএনবির চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ, উপস্থিত আছেন আজকের এখানে যারা উপস্থিত আছেন, কর্নেল দিদারুল আলম অবসরপ্রাপ্ত বীর প্রতীক, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার তাফাকুন নবী জৌলুস, আফ্রিকার সিয়েরালিওন শান্তিরক্ষা মিশনের সাবেক চিফ কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আল দিন, জননেতা নুরুর রহমান জাহাঙ্গীর, প্রবীণ বামপন্থী নেতা রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ বাঙালি ও ভোলা মুক্তিযুদ্ধের ইতিহাসের বইয়ের লেখক কালাম ফায়াজি, সমাজসেবক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট এম জাবির হোসেন, সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশি, শিক্ষক আব্দুর রহিম, ঐক্য পার্টির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ইউসুফ জুবাইরুল্লাহ সহ হেলাল ভাই, আক্তার হোসেন, আমার বন্ধু শামসুদ্দিন সহ উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনাদের সামনে শুরুতে আমি কিছু কথা বলেছিলাম। আজকের যে শান্তি সমাবেশ প্রতি বছরের ন্যায় সিএলএনবি এবারও উদযাপন করে যাচ্ছে। আমার কাছে এবারের উদযাপনটা একটি ভিন্নতার মাত্রা দিবে বলে আমি আশা করি। আমরা দীর্ঘদিন এই শান্তি সমাবেশের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। তার মধ্যে যেটা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই, সুদ, ঘুষ, দুর্নীতি, লুটপাট, লুটেদের বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য একটি আমরা মেসেজ দিয়েছিলাম। আমরা জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা সেটার একটা পরিবর্তন আমরা এদেশে আনতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য,
সেই ফ্যাসিস্ট সরকারের সেই দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাজ লুটপাট এবং সন্ত্রাসী লোকজনগুলা এখনো তারা রয়েছে। আমরা মনে করি গভর্নমেন্ট ফর অল, ডিফেন্স ফোর্স ফর অল, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফর অল, সেটাই যদি হয় তাহলে সরকার, সামরিক বাহিনী এবং সিভিল প্রশাসন সবার জন্য সমান হবে। কিন্তু সেটা লক্ষ্য করতে পারেনি গত সরকারের সময়। বিগত দিনগুলোর সময় যে দল ক্ষমতায় থাকতো, বিশেষ করে 17টি বৎসর একটি দলীয়করণের মাধ্যমে এ দেশটি পরিচালিত হয়েছে। বাহিনীগুলো একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল এবং আমলাতান্ত্রিক যে আমলারা রয়েছে তারা দলীয় ক্যাডারে পরিণত হয়েছিল, যার ফলে তাদের দুর্নীতি, তাদের লুটপাট, এদেশের সাথে যে জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতার যে অপরাধ, সেই অপরাধগুলা ঢাকার জন্য এই সরকারের কাছে ঘাপটি মেরে এখন সাধু সেজে সেই দুর্নীতির থেকে রেহাই পাওয়ার জন্য তারা বিভিন্ন অপকৌশল এবং তাদের যে কৌশল উন্মুক্ত করেছে, তারা যে অব্যাহত রেখেছে, চেষ্টা রেখেছে, সেই কৌশলকে আমাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত করে এই সরকারের যে এজেন্ডা, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেই দুর্নীতি, যে লুটপাট বন্ধ করা, লুটপাট বন্ধ করা, ঘুষ বন্ধ করা, সেই গুণে ধরা আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ করা, নাগরিকদের, প্রতিটি এদেশের মানুষকে একটি সুন্দর, একটি নিরাপদ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই কাজে আমাদেরকে মনোযোগী দিতে হবে এবং এই কাজ যেই করতে যাবে তাদেরকে আমরা সকলেই সমর্থন দিব। আর এটার বিরুদ্ধে যারা অবস্থান দিব তার বিরুদ্ধে আমরা কথা বলতে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে কোনোভাবে আমরা কুণ্ঠাবোধ করব না। ইতিপূর্বে আমাদের বিজ্ঞ অনেক বক্তা ভাইরা, আলোচকবৃন্দ আপনাদের সামনে সুস্পষ্টভাবে ধারণা দিয়েছে। বন্ধুরা আমার, আপনাদের বলতে চাই, এদেশে একটি মারাত্মক বিষ পুরা রয়ে গেছে। বিগত সরকারের সময় এক সরকার প্রধান, তিনি শান্তিতে নোবেল বিজয়ের জন্য এবং বিশ্বে একটি সুনাম অর্জন করার জন্য যেটি ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তার ব্যক্তির স্বার্থে এই জাতির উপর একটি বিষ পুরা স্থাপন করে গেছে। এটা আজকে আমাদের দেশি এবং বিদেশি ভাবে আমাদের একটি সমস্যা সৃষ্টি করেছে। সেটা হলো রোহিঙ্গা বিষয়। বন্ধুরা আমার, সেই রোহিঙ্গাদের এদেশে জায়গা দিয়ে এই জাতিকে, জাতির কিছু অংশের স্বাধীনতার প্রশ্নে আমাদের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সেই একটি ব্যক্তির সুনামের কারণে, একটি ব্যক্তির স্বার্থে আজকে সারা জাতির সামনে যেন আমরা কোনো বিপদগ্রস্ত না হয়, সে বিষয়ের জন্য আমি জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশে এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষের কাছে উদাত্ত আহ্বান যেন এই বিষয় নিয়ে আমাদের এদেশে যেন কোনো রকমের অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রেখে একটি নিষ্পত্তি করা হোক। আমি প্রস্তাব রাখব তাদেরকে শান্তি রক্ষা জাতিসংঘের কাছে বিশেষভাবে আবেদন রাখবো। বন্ধুরা আমার, তাদেরকে যেন এদেশের ভূমিতে না রেখে জলসীমায় বড় বড় জাতিসংঘের যে জাহাজগুলি রয়েছে, বিদেশি জাহাজগুলো রয়েছে, তাদেরকে জাহাজের ভিতরে রেখে তাদের মৌলিক যে অধিকার রয়েছে, তাদের মৌলিক স্বাস্থ্য, শিক্ষা সকল বিষয়ে সুনিশ্চিত করে তাদেরকে ওই সব জায়গায় যেন অবস্থান করার ব্যবস্থা করে আমাদের দেশে এই মাদক
চোরা কারবারি এবং কোনো হিংসাত্মকমূলক সহিংসমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না করতে পারে সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখার আহ্বান রাখছি। বন্ধুরা আমার, আরেকটি বিষয় আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এদেশের শ্রমিক সমাজ, এদেশের কর্মজীবী মানুষ তাদের ন্যায় সঙ্গত অধিকারের বিষয়ে যখনই কথা বলতে চায়, যখনই দাবি দেওয়া নিয়ে এগিয়ে যায়, তখনই একটি বিশেষ বাধা হিসেবে লক্ষ্য করা গিয়েছে। আপনারা সেটা কিভাবে দেখেছেন, কিভাবে বিশ্লেষণ করেছেন, কিভাবে তদন্ত করেছেন, গবেষণা করেছেন, সেটা আমার জানা নেই। আমি আপনাদের সামনে সামান্যভাবে আমি একটু উপস্থাপন করতে চাই। আমাদের বিভিন্ন সেক্টরে এক শ্রেণীর মানুষ তাদের পরিচয় এবং তাদের বাংলাদেশের নাগরিকত্ব সঠিক আছে কিনা আমার জানা নেই। তারা খুবই স্বল্প বেতনে, নামমাত্র বেতনে এদেশে চাকরি করে। তাদেরকে বিনামূল্যেও যদি চাকরি করতে দেয়, সেই বিনা বেতনেও তারা চাকরি করতে রাজি রয়েছে। তারা এদেশের হয়তো নাগরিকত্ব পায়নি, সে গত সরকারের সময়ে তাদের কিছু এজেন্টরা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব নিয়ে তারা এদেশে ঢুকে তাদের নিজস্ব পাসপোর্ট ফেলে দিয়ে তারা শিক্ষিত লোকজন এদেশের কোন চেয়ারম্যানের কাছ থেকে, জনপ্রতিনিধির কাছ থেকে নাগরিকত্ব গ্রহণ করে আমার আরএমজি সেক্টর মানে গার্মেন্টস পোশাক শিল্পে তারাও প্রবেশ করেছে। এ ধরনের বিভিন্ন সেক্টর, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক সেক্টরে তারা খুব স্বল্প বেতনে তারা এদেশে চাকরি করে তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা এদেশে কাজ করে। তারা গোয়েন্দা ভিত্তি করে, গোয়েন্দা ভিত্তির ভিতরে আমাদের দেশটাকে, দেশের বিভিন্ন তথ্য তারা বিদেশে পাচার করে, তাদের সেই দেশে পাচার করে, পাচার করা বলে আমাদের দেশটাকে একটা হুমকির মুখে বলে। এবং ওই সেক্টরে আমাদের যখন এদেশের মানুষ, শ্রমজীবী মানুষ যখন তাদের মৌলিক অধিকারের জন্য, ন্যায়সঙ্গত পারিশ্রমিকের জন্য, তাদের অধিকারের জন্য কথা বলতে চায়, তখন ওই সব লোক দ্বারা প্রভাবিত হয়। মালিকরা বলে, ওই কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকরা বলে যে তারা তো স্বল্প বেতনে লোক আমরা পেতে সমস্যা হয় না, তারা যদি চাকরি করতে বলে, তারা যদি সেই স্বল্প বেতনে চাকরি করতে পারে, তোমরা কেন পারবে না? তখন আমরা আমাদের আন্দোলনটা, আমাদের যৌক্তিক দাবিটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। এই বিষয়টা আপনাদের বিশদভাবে দেখতে হবে, যেন ওই সব অবৈধ বিদেশি শ্রমিক যারা রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে এদেশ থেকে স্ব দেশে পাঠিয়ে দিতে হবে, নইলে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করতে হবে। বন্ধুরা আমার, আপনারা যদি দেখতে চান, আপনারা বিভিন্ন বন্দরগুলোতে যান, আজকে যদি চকরিয়া যান, আপনি যদি টেকটাপে যান, ওই কক্সবাজারে যান, ওই বিভিন্ন বন্দরগুলোতে যান, সেখানে আজকে আমাদের দেশের যে শ্রমজীবী মানুষগুলো রয়েছে, সেই শ্রমজীবী মানুষগুলার চেয়ে তাদের পরিমাণ এতই বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশের যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা তাদের সাথে কথা বলতে পারে না। তাদের দৌরত্ব, তাদের জনসংখ্যায় বেশি হয়, তারা আজকে কাজ পাচ্ছে না। তারা সামান্য পারিশ্রমিকে তারা কাজ নিয়ে আমাদের দেশের বেকারত্ব বৃদ্ধি করেছে, জনগণের পেটে লাথি মেরেছে। তাদেরকে ওই অবৈধ বিদেশি নাগরিক যারা এদেশে কাজ করছে, সেই ভারত থেকে আসা, মিয়ানমার থেকে আসা, বার্মা থেকে আসা, শ্রীলঙ্কা থেকে আসা যেসব অবৈধ শ্রমিকরা, অবৈধ নাগরিক আজকে আমাদের সেই কর্ম জায়গাগুলা দখল করছে, তাদেরকে দখল মুক্ত করে আমাদের দেশের যারা বেকার রয়েছে, আমাদের দেশের যুব সমাজ রয়েছে, শিক্ষিত সমাজ রয়েছে, তাদেরকে কর্মসংস্থানের করার দাবি আহ্বান করছি এই সরকারের কাছে। এই সরকার আমি মনে করি একটি আপৎকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এদেশের বিভিন্ন জটিল সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য
বিশেষ ভূমিকা রাখবে, বিশেষ পদক্ষেপ করবে। এই পদক্ষেপ গ্রহণ করে নিয়ে এবং সেই সমস্যার সমাধান করে আমাদের আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সরকার উপহার দিবে, যেখানে সর্বত্রই গণতন্ত্র রয়েছে থাকবে, যেখানে সবার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে, সবাই অধিকার পাবে। আর কর্মক্ষেত্রগুলো থেকে ওই ছাড় শব্দটি উঠিয়ে দিয়ে প্রধানতন্ত্রের কর্মচারী, প্রধানতন্ত্রের সেবক হিসেবে প্রত্যেকটা নাগরিককে এবং সেবা প্রত্যাশী ব্যক্তিকে সার সম্বোধন করবে, এই আশা ব্যক্ত করে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এদেশের প্রত্যেকটা নাগরিকের সম্মান পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্থাপন হবে, এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই বীর সেনাদের যারা সারা বিশ্বে শান্তিতে তারা সর্বত্র বিরাজ করে এবং এই শান্তি রক্ষা করতে গিয়ে বিভিন্নভাবে তারা দুর্ঘটনায় এবং এই কর্মকাণ্ড চালিয়েছে, যারা নিহত হয়েছে সে সকল শহীদ বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং জুলাই আগস্টে যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সুষম রাষ্ট্র ব্যবস্থা, সম অধিকারের রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যে আন্দোলন করেছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে সকলের সুস্বাস্থ্য এবং নিহত ভাইদের প্রতি আত্মার মাগফিরাত এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকের আয়োজক যে সিএলএনপি কোয়ালিশন লোকাল এনজিও যে আয়োজন করেছে এর চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং তার প্রতি সম্মান জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটি সুশীল সমাজ এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশাকে সবার প্রতি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।